আচ্ছা, মার্কেটিংয়ের নিয়মকানুন যে পুরো পাল্টে গেছে সেটা খেয়াল করেছেন? আগের দিনের সেই সব কৌশল কিন্তু এখন আর তেমন একটা চলে না। তো চলুন আজ আমরা মার্কেটিংয়ের এই নতুন যুগটাকেই একটু কাছ থেকে দেখে নিই। একবার ভাবুন তো, একটা কোম্পানি আপনাকে বলছে, আমাদের এই জিনিসটা কিনবেন না। কি অদ্ভুত লাগছে শুনতে, তাই না? কিন্তু ২০১১ সালে প্যাটাগোনিয়া ঠিক এই কাজটাই করেছিল। আর তার ফল কি হলো জানেন? ওদের বিক্রি অবিশ্বাস্যভাবে ৩০% বেড়ে গিয়েছিল। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। কি হবে যদি সেরা মার্কেটিংয়ের মানে শুধু বিক্রিবাট্টা করা না হয়? আসলে মার্কেটিং এখন আর শুধু জিনিস বেচার মধ্যে আটকে নেই, বরং মানুষের সাথে একটা লম্বা সময়ের জন্য সম্পর্ক তৈরি করার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো চলুন আলোচনার প্রথম ধাপে যাওয়া যাক। আজকের দিনে মার্কেটিংয়ের সবচেয়ে বড় মূলধনটা কি জানেন? সেটা হলো বিশ্বাসযোগ্যতা, মানে অথেন্টিসিটি। ৯০%? সংখ্যাটা কিন্তু সত্যি অবাক করার মতো। এর মানে হলো এখনকার দিনের গ্রাহকরা শুধু একটা পণ্য কিনছেন না, তারা ওই ব্র্যান্ডটা কতটা সৎ, কতটা স্বচ্ছ, সেই বিষয়গুলোকেও অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এই স্লাইডে আমরা পুরনো দিনের সেই চটকদার বিজ্ঞাপন আর এখনকার দিনের সৎ গল্প বলার মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছি। দেখুন, একদিকে ছিল শুধু ফাঁকা প্রতিশ্রুতি, আর অন্যদিকে আছে একেবারে খাঁটি সততা, যেখানে একটা ব্র্যান্ড নিজের ভালো দিক এমনকি চ্যালেঞ্জগুলোও তুলে ধরতে দ্বিধা করে না। তাহলে এই বিশ্বাসযোগ্যতা বা অথেন্টিসিটি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, যা বলা হচ্ছে আর যা করা হচ্ছে তার মধ্যে কোনো ফারাক না থাকা, মানে কথা আর কাজের মিল। যখন কোনো ব্র্যান্ড নিজের নীতির প্রতি সৎ থাকে, তখনই তো সে সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ব্যাপারটা এমন না যে এটা শুধু কথার কথা। আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন, মানে এফটিসি, এই ব্যাপারে কিন্তু খুবই কঠোর। তাদের নিয়মকানুন একদম পরিষ্কার। শুধু কিছু মানুষের প্রশংসাপত্র দেখালেই চলবে না, প্রমাণ করতে হবে যে একজন সাধারণ ব্যবহারকারীও ঠিক একই রকম ফল পাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে। একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড কিন্তু শুধু কেনাবেচার সম্পর্ক রাখে না, তারা মানুষের সাথে একটা আবেগের বন্ধন তৈরি করার চেষ্টা করে। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হলো অ্যাপল। আমরা এখন এমন একটা ব্র্যান্ডের কথা বলতে যাচ্ছি যারা মার্কেটিংয়ের ইতিহাসটাই যেন নতুন করে লিখেছে। কিন্তু একটা সময় ছিল যখন এই অ্যাপলই প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। আর ঠিক ওই কঠিন সময়ে অ্যাপল নিয়ে আসে তাদের সেই বিখ্যাত থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইন। তারা কিন্তু তখন শুধু কম্পিউটার বিক্রি করছিল না, তারা আসলে একটা নতুন চিন্তাধারা, একটা দর্শন বিক্রি করছিল, এমন একটা আইডিয়া যা দুনিয়াজোড়া সৃজনশীল মানুষদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। অ্যাপলের এই কৌশলটা ছিল এক কথায় অসাধারণ। তারা আর প্রসেসরের স্পিড বা মেমোরি নিয়ে কথা বলত না, তার বদলে তারা কথা বলত সৃজনশীলতা, উদ্ভাবন আর গতানুগতিকতার বাইরে গিয়ে চিন্তা করার মতো বিষয়গুলো নিয়ে। অবশ্য শুধু অ্যাপল একা নয়, আরও অনেক ব্র্যান্ড এই পথে হেঁটেছে। যেমন ধরুন ডাভের রিয়েল বিউটি ক্যাম্পেইন, কিংবা এয়ারবিএনবির বিলং এনিওয়্যার, অথবা নাইকির সেই আইকনিক জাস্ট ডু ইট। এরা সবাই কিন্তু পণ্যের বদলে একটা অনুভূতি বিক্রি করেই সফল হয়েছে। তো আবেগের সাথে এই যে সংযোগ তৈরি করা, এটা শুনতে দারুণ লাগলেও কাজটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। এর পেছনে থাকে অনেক গভীর স্ট্র্যাটেজি, অনেক গবেষণা আর গ্রাহককে খুব ভালোভাবে বোঝার একটা চেষ্টা। স্মার্ট মার্কেটাররা ঠিক কি করে জানেন? তারা গ্রাহকদের একটা নির্দিষ্ট সমস্যার ওপর ফোকাস করে। এটাকে মার্কেটিংয়ের ভাষায় বলে কনজিউমার পেইন পয়েন্ট বা সমস্যার মূল জায়গা। আর যখন কোনো ব্র্যান্ড এই সমস্যার সমাধান করে দিতে পারে, তখনই কিন্তু বিশ্বাস অর্জন করা অনেক সহজ হয়ে যায়। এর একটা ক্লাসিক উদাহরণ হল গট মিল্ক ক্যাম্পেইনটা। একবার ভাবুন, ওরা কিন্তু দুধের উপকারিতা নিয়ে একটা কথাও বলেনি। ওরা ফোকাস করেছিল ঠিক তার উল্টো দিকে, মানে যখন দরকারের সময় ঘরে দুধ ফুরিয়ে যায়, তখন যে একটা বিরক্তি লাগে, ঠিক সেই অনুভূতিটার ওপর। আর এই আইডিয়াটা কি দারুণভাবে কাজ করেছিল। তবে হ্যাঁ, মার্কেটিংয়ের কৌশল কিন্তু সব জায়গায় একরকম হয় না। যেমন ধরুন, যখন একটা বিজনেস আরেকটা বিজনেসের কাছে কিছু বিক্রি করে, মানে B2B মার্কেটিং, সেখানে যুক্তি, ডেটা, তথ্য এগুলোই বেশি জরুরি। কিন্তু যখন সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়, মানে B2C মার্কেটিং, তখন কিন্তু আবেগ আর গল্পের ভূমিকা অনেক বেশি। এতক্ষণ তো আমরা অনেক থিওরির কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হল, এই নতুন ধরনের মার্কেটিং কি বাস্তবেও কাজ করে? চলুন এবার কিছু সত্যিকারের প্রমাণ দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন, $3.4 মিলিয়ন। গেট এফপিভি নামে একটা অনলাইন ড্রোন কোম্পানি শুধু কয়েকটা সাধারণ কৌশল ব্যবহার করে এই বিশাল অঙ্কের নতুন আয় করেছে। ভাবা যায়? কিভাবে করল ওরা এটা? কৌশলটা ছিল খুবই সহজ। ওরা নিজেদের ওয়েবসাইটে কিছু ছোট ছোট জিনিস যোগ করেছিল, যেমন ধরুন, এই প্রোডাক্টটা এখন ৪২ জন দেখছে, বা স্টক সীমিত,
এই ধরনের বার্তা এটাকে বলে সোশ্যাল প্রুফ আর আর্জেন্সি, যা মানুষের মধ্যে কেনার আগ্রহ তৈরি করে। মার্কেটিংয়ের ভাষায় এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় কনভার্সন রেট অপটিমাইজেশন বা সংক্ষেপে CRO। এখানে আসলে ডেটা অ্যানালাইসিস করে ওয়েবসাইটে ছোট ছোট কিন্তু কার্যকারী পরিবর্তন আনা হয়। এটা কিন্তু কোনো জাদু নয়, এর পেছনে আছে পুরোপুরি ডেটা আর সায়েন্স। আর দেখুন, একজন সফল মার্কেটার কিন্তু শুধু কত বিক্রি হলো সেটার হিসাব রাখে না। ব্র্যান্ডটা মানুষের কাছে কতটা পরিচিতি পাচ্ছে, পুরনো গ্রাহকরা ফিরে আসছে কিনা, আর মার্কেটিংয়ে যে টাকাটা খরচ করা হচ্ছে তা থেকে কেমন লাভ আসছে, এই সবগুলো বিষয় তারা খুব মন দিয়ে ট্র্যাক করে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয় শিখলাম, চলুন সবকিছু একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। একদম সংক্ষেপে বললে, প্রথমত, নিখুঁত হওয়ার চেষ্টা না করে স্বচ্ছ থাকুন। দ্বিতীয়ত, শুধু একটা পণ্য বিক্রি না করে একটা বড় দর্শন বা আইডিয়া বিক্রি করুন। তৃতীয়ত, মানুষের আসল সমস্যার সমাধান করুন। চতুর্থত, নিজের কাজের প্রভাব সবসময় পরীক্ষা করুন এবং পরিমাপ করুন। আর সবশেষে, আপনার কথা আর কাজের মধ্যে যেন সবসময় মিল থাকে। তাহলে চলুন একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। আজকের এই AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যখন সবকিছু স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে, তখন কোনো ব্র্যান্ডের সবচেয়ে বড় সুপারপাওয়ার কি তার মানবিকতা আর বিশ্বাসযোগ্যতা হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?